বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা অনিয়মিত 2025 সালের সিলেবাস অনুযায়ী ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ ও দিনাজপুর বোর্ডের 2026 সালের গণিত পরীক্ষা দিলাম, তাদের জন্য সারা বাংলাদেশে কিন্তু একটি প্রশ্নের মাধ্যমেই কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে। তাই আমরা আজ খ সেটের বহুনির্বাচনী প্রশ্নের ব্যাখ্যা সহ কিন্তু সমাধান দেখব। তাহলে কথা না বাড়িয়ে যারা আমরা খ সেট পেয়েছি তারা তো দেখবো। আমরা কিন্তু ইতিমধ্যে আগে ক সেটের প্রশ্নে কিন্তু আমরা সরাসরি খালি উত্তর দিয়েছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্যাখ্যা সহ দেখব। প্রথমে আসি, দেখো ত্রিভুজ এ বি সি, আমাদের প্রশ্নটা আগে পড়তে হবে। দেখো ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজের বি কোণ এর অন্তর্দ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলে সিডি অনুপাত ডি এ অনুপাত কত? আমরা যদি দেখি, এখন আসি আমরা তাহলে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটা বাহুই কি সমান। এবার নাম যদি দিই আমরা এ বি সি। এখন দেখো বলা হচ্ছে কোণ বি এর অন্তর্দ্বিখণ্ডক, তাহলে বি কোণটা দ্বিখণ্ডিত হবে। তাহলে দ্বিখণ্ডক যদি করা হয় কোণটাকে, তাহলে এই দ্বিখণ্ডক অর্থাৎ সেই ক্ষেত্রে এটা একটা মধ্যমা হবে যা এসি বাহুকে কিন্তু সমান দুই ভাগে বিভক্ত করবে। এখন আসি, যেহেতু আমাদের কি বলা হচ্ছে সিডি অনুপাত ডিএ, তাহলে এখানে ডিতে কিন্তু অন্তর্দ্বিখণ্ডিত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সিডি আর ডিএ কিন্তু তাহলে অনুপাত দুটা সমান হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি, দেখো এ পাশেও যা হবে, কারণ এই বাহুটা যদি যেহেতু দুই ভাগে বিভক্ত হয়েছে, এ পাশে যদি 2 সেমি থাকে এই পাশেও 2 সেমি হবে। তার মানে এখানে কিন্তু কত আছে, 1 আর 1, তাহলে সেই ক্ষেত্রে এই পাশে 1 হবে, এই পাশেও কিন্তু 1 হবে। দুইটা অনুপাতে কিন্তু আমাদের সিডি অনুপাত কিন্তু আমাদের ডি এর কথা বলা হচ্ছে, তাহলে এই সাইড আর এই সাইডের অনুপাতের কথা বলা হচ্ছে। তাহলে 1-এর ঘ নাম্বারটা সঠিক উত্তর হবে, যেটা উত্তর এখানে সঠিকই দেওয়া আছে। এবার আসি 2 নাম্বার প্রশ্ন, আমরা একটু ব্যাখ্যা সহ দেখব। যেহেতু এটা একটা আয়তাকার ঘনবস্তু, তাহলে অবশ্যই আমরা একটু আয়তাকারের চিত্র অঙ্কন করে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো এটা একটা ইটকে আমরা একটা আয়তাকার ঘনবস্তু বলতে পারি। তাহলে ইটের চিত্র আমরা একটু দেখো, এখানে তোমাদেরকে দেখো আমরা একটু যে আয়তাকার ঘনবস্তু, সেই আয়তাকার ঘনবস্তু একটু এখানে আমরা দাগালাম। এখন এখানে কিন্তু 3 ধরনের মাপ আছে। প্রথমে আমরা যদি বড়টাকে ধরো 5 ধরি, তারপরে আরেকটা যে বাহুটা আছে আমরা যদি একটাকে 4 ধরি, আরেকটা যদি 3 ধরি, তাহলে এটা যদি 3 ধরি, এটা 4 ধরলাম, এটা 5 ধরলাম। এখন আসি, এখানে বলা হচ্ছে কর্ণ, আর কর্ণ মানেই আমাদের বুঝতে হবে কর্ণ মানে পিথাগোরাসের সূত্র। তাহলে এখানে 3 ধরনের মাপ আছে, তাহলে কর্ণের সূত্র কি হবে? আয়তাকার ঘনবস্তু কর্ণের সূত্র হবে রুট ওভার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা যদি এখন মান বসাই, তাহলে এর মান কত? 3-এর ওপর স্কোয়ার করলে কত হয়? 9। আমি একবারে লিখেছি। তাহলে 3-এর ওপর স্কোয়ার করলে কত হয়? 9, যোগ 4-এর ওপর স্কোয়ার করলে কত হয়? 16, যোগ 5-এর ওপর স্কোয়ার করলে হয় 25। এখন আসি 9, 16, 25, 25 রুটের ভেতরে কত হলো? 50। এখন আমরা যদি এই 50-কে একটু ভাঙাই, তাহলে দেখি আসলে কি হয়। 2 দিয়ে ভাগ করলে 25, আবার 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5। তাহলে রুটের ভেতরে কত হলো? 2 গুণন 5 গুণন 5। প্রিয় শিক্ষার্থীরা, রুটের ভেতরে যদি কোনো সংখ্যা যদি ভাঙানোর পরে যদি জোড়া মিলাতে পারে, তাহলে সেই রুটের ভেতরে আর থাকবে না, রুটের বাইরে আসবে। তাহলে 5√2। এখন আসি, এখানে 5√2 সেমি আছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে 1 নাম্বারটা সঠিক। এখন আমাদের 2 নাম্বারটা দেখতে হবে। তাহলে এই 2 নাম্বারের জন্য কিন্তু এখানে যে আসলে আয়তাকার ঘনবস্তুর যে ক্ষেত্রফলের যে সূত্রটা, সেটা কিন্তু আমরা ক্লাসে এই অধ্যায়ের যে 16 অধ্যায়ের আমরা কিন্তু ব্যাখ্যা সহ সুন্দরভাবে তোমাদেরকে ইটের মাধ্যমে, চিত্রের মাধ্যমে বা আমরা প্র্যাকটিক্যালি কিন্তু তোমাদেরকে সূত্রটা বুঝিয়ে দিয়েছি। তাহলে ওই ক্লাসগুলো দেখলে কিন্তু তোমরা সহজে বুঝতে পারবে। এখন আসি 2 নাম্বার যে প্রশ্নটি আছে, সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ এই সম্পূর্ণ ইটের ক্ষেত্রফল বের করতে হলে সূত্র হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস কি সি এ। এখন আসি আমাদের মানগুলো কি কি? 2 গুণন, এখানে দেখো 3, আমরা যদি এর মানকে 3 ধরি, 3 গুণন 4, 3 গুণন 4 যোগ 4 গুণন কত? 5 সির মান। এবার যোগ আছে 5 গুণন কত? 3। এখন আসি গুণ করলে কত হয়? 2 গুণন 3 4 কত হয়? 12 যোগ 4 5 20 যোগ কত? 15, 35 আর 12 এখানে 47, 2 গুণন 47। কিন্তু তাহলে দেখো আমাদের 2 গুণ 47, এখানে কিন্তু 47 দেওয়া আছে, এখানে সাথে কিন্তু আরও 2 গুণ হবে, তার মানে 7 কত? 94 মতো আসে। তাহলে হয়নি, আমাদের 2 নাম্বারটা ভুল। 3 নাম্বারটা এখন আয়তন। আয়তনের সূত্র কি?
এ বি সি, সূত্রটা আয়তনের সূত্র হচ্ছে 3টা মাত্রার গুণফলে হয় আয়তন, এ গুণন বি গুণন সি, 3টা, অর্থাৎ এ বি সি আমরা যদি, তাহলে এর মান কত, এখানে 3 গুণন 4 গুণন 5 কুড়ি, 3 কুড়ি 60 হয়, তাহলে ঠিক আছে, অর্থাৎ সেই ক্ষেত্রে 2-এর খ নাম্বারটি সঠিক উত্তর। এখন আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। উদ্দীপক কি আছে, একটি চাকার পরিধি 10 পাই মিটার, চাকাটি অতিক্রান্ত পথ 220 পাই মিটার, চাকাটির ব্যাসার্ধ কত। আমরা একটু চাকার ব্যাসার্ধ এখন আমরা একটু দেখব যে আসলে একটা চাকা আমরা তাহলে একটু অঙ্কন করে নিই। চাকাটা একটা কি, চাকাটা সবসময় একটা বৃত্তাকার। এখন আসি প্রিয় শিক্ষার্থীরা, চাকাটার এক প্রান্ত থেকে আমরা যদি এর থেকে যাত্রা শুরু করে, এই চাকাটার একবারে পুরো চাকাটা ঘুরে আসি, এর থেকে যাত্রা শুরু করে যদি আবার এতে ফিরে আসি, তাহলে কতটুকু দৈর্ঘ্য হবে বলে আমরা অবশ্যই জানি যে 2πr। এখন এটা আসলে কিন্তু 2πr বললেও ভুল হবে, কারণ এর সাথে আরও কিছু অংশ আছে। সেটা কি, যদি আমরা কখন 2πr হয়, আমরা যখন এর থেকে যাত্রা শুরু এতে ফিরে আসি তখন কিন্তু 2πr হয়। কেন হয় সেটা আগে বুঝতে হবে। দেখো আমাদের কেন্দ্রে কত ডিগ্রি কোণ আছে, কেন্দ্রে কিন্তু আমাদের 360 ডিগ্রি কোণ আছে, 360। এখন এই যে এর থেকে যাত্রা শুরু করে যখন আবার এতে ফিরে আসবে তখন কিন্তু তোমার 360-এর মধ্যে কিন্তু তখন 360ই তুমি ঘুরবে। কিন্তু তোমাকে যদি বলে এর থেকে বি পর্যন্ত দূরত্ব নির্ণয় করো, তখন কিন্তু আর তুমি 2πr দিয়ে কিন্তু কাজ করতে পারবে না। তখন কিন্তু এখানে কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সূত্রটা আসলে আমাদের হবে θ/360, মূল সূত্র যেটা 360 ডিগ্রি। এখন কথা হলো যে দেখো এটাতে কেন আমরা এর থেকে যখন পুরো বৃত্ত ঘুরেছি তখন কেন 2πr হলো। এখন দেখো এখানে তুমি সহজে বুঝতে পারবা, এই থিটার মান যখন এর থেকে যাত্রা শুরু করে তুমি যখন এতে ফিরে আসবে তখন কেন্দ্রে তুমি 360-এর মধ্যে তখন 360ই কিন্তু ঘোরা হবে। এই কারণে 360 কেটে যায়, এই কারণে আমরা যখন সম্পূর্ণ বৃত্ত ঘুরি তখনই শুধু 2πr হয়। এখন আসি এখানে ব্যাসার্ধ, আরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এখন তাহলে এখানে কিন্তু পুরো বৃত্তটা ঘুরে আসলে 2πr, কিন্তু এখানে বলছে যে চাকার যে পরিধি, অর্থাৎ এর থেকে শুরু করে এ পর্যন্ত আবার যে দূরত্ব সেটা 10 পাই, তাহলে 2πr সমান আমরা 10 পাই। এখন আসি উভয় সাইডে পাইকে আগে তুলে দেওয়া হলো। এখন আসি 2 দ্বারা ভাগ করলে কত হয়, 5, তাহলে আর এর মান হচ্ছে 5, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 5 আমরা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে 3-এর ক নাম্বারটি সঠিক উত্তর। এখন অতিক্রান্ত পথ যেতে চাকাটি কতবার ঘুরবে। এখন আসি আমরা এর থেকে যাত্রা শুরু করে যদি আবার এতে আসি, তাহলে চাকাটা কয়বার ঘোরে, একবার ঘুরলে কত, 2πr। তাহলে আমরা কি লিখবো, 2πr মিটার পথ অতিক্রম করতে কয়বার ঘোরে, একবার। তাহলে 2πr এর জন্য কয়বার ঘোরে, বলে একবার। তাহলে 1-এর জন্য কত, বলে 1/2πr, এখন কতবার, 220 পাই। তাহলে এখন আসি, তাহলে ওপরে 220 পাই, আমাদের ওপরে হবে 220 পাই ডিভাইডেড কত, 2πr। এখন আসি আমরা পাই কাটলাম 2 দিয়ে, এখন আর এর মানও হচ্ছে কত, আমরা আর এর মান যদি এখন বসে দিই, এখানে আর এর মানটা বসে দিলাম 5। এখন আমরা যদি এখন দেখো 5 দুগুণে কত হয়, 10, এই 10-এর একটা শূন্য, তার মানে 22 বার ঘুরবে। দেখো আমাদের 5 দুগুণে কত হয়, নিচে 10, এই 10-এর শূন্য কাটলাম, এই 220-এর একটা শূন্য কাটলাম, তাহলে 22 বার ঘুরবে। তাহলে আমরা 22 বার পেলাম। তাহলে কত, এটা 4-এর অতিক্রান্ত পথে চাকাটি 22 বার ঘুরবে, তাহলে 4-এর গ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসবো আমরা 5 নাম্বার প্রশ্নে। কোনো অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান 90 এবং সর্বনিম্ন মান 35, শ্রেণী ব্যবধান 5 হলে শ্রেণী সংখ্যা কত। আগে প্রথমে আমরা পরিসরের সূত্র কি জানি, তাহলে আমরা একটু পরিসর আগে বের করে নিই। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, পরিসরের সূত্র হচ্ছে 90, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ, আমি বাংলাটা লিখলাম না, 35, কিন্তু এর সাথে কিন্তু 1 কিন্তু আমাদের যোগ আছে পরিসরের সূত্র অনুযায়ী। তাহলে 90 থেকে 35 বিয়োগ করলে আমাদের কত হয়, একটু যদি দেখি, তাহলে 55 হবে। 55-র সাথে কিন্তু 1 যোগ করলে কত হবে, 56। এখন এই 56 শ্রেণী সংখ্যা কি, শ্রেণী সংখ্যা, এখন শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে, শ্রেণী সংখ্যার সূত্র উপরে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি কত আছে, 5 শ্রেণী ব্যাপ্তি। তাহলে পরিসর হচ্ছে কত, আমরা পেয়েছি 56 বা 56, আর নিচে হচ্ছে 5 বা 5, যেটাই বলি না কেন। এখন আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমরা দেখতে পারবো আসলে কত হবে। তাহলে 56 ভাগ আমরা দেখতে পাচ্ছি 5। অনেকে বলছে যে স্যার এই প্রশ্নটা ভুল হচ্ছে, কিন্তু আসলে ভুল তো হওয়ার কথা নয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 11 সামথিং, সেই ক্ষেত্রে 2, তাহলে এটার জন্য কিন্তু আসলে আমাদের কত হয়ে যাবে, তাহলে এটার জন্য আমাদের কিন্তু আসলে 12 হবে। তাহলে সেই ক্ষেত্রে শ্রেণী সংখ্যা হবে আমাদের 12। এখন আসি আমরা তাহলে 5-এর, তাহলে ক নাম্বারটি সঠিক উত্তর 12 হবে। এবার আসি কোনটি
নির্ণয় করতে ক্রমযৌগিক গণসংখ্যার সারণী প্রয়োজন। এটা আসলে অজীব রেখা অঙ্কন করতে আমাদের ক্রমযৌগিক গণসংখ্যার দরকার হয়, সেই ক্ষেত্রে 6-এর গ নম্বরটি সঠিক উত্তর। এবার আসি আমরা প্রকৃত উপসেটের কথা বলা আছে, এটা নিয়েও কিন্তু আমরা ওই জেনারেল ম্যাথেও কিন্তু অনেকে কমেন্টে বলছে স্যার এটা ভুল, আমাদের ভুল। আসলে ভুল কেন হবে, আমরা এটার জন্য কি বলবো বলো তো? সূত্র কি? 2-এর ওপরে n, এই এনটা কি নির্দেশ করে? সদস্য সংখ্যা বা উপাদান সংখ্যা। দেখো এখানে কয়জন উপাদান, কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, তাহলে 2-এর পাওয়ার 4 দিলে কত হয়? 2-এর পাওয়ার 4 দিলে হচ্ছে 16, তাহলে উপসেট হবে 16। আর প্রকৃত উপসেট হলে 1 কমে যাবে, তাহলে -1, অর্থাৎ সূত্রটা তখন হবে -1। প্রকৃত উপসেটের সূত্র 2n-1। আর শুধু যদি উপসেটের কথা বলে তাহলে শুধু হবে 2n। এখন আমরা বসে দিলে কত পাচ্ছি? 15। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 7-এর খ নাম্বারটি আমাদের সঠিক উত্তর আমরা দেখে নিলাম। এবার 8 নাম্বার প্রশ্নে যাচ্ছি, নিচের কোনটি মূলদ সংখ্যা? এখন কথা হলো পূর্ণবর্গ সংখ্যা নয় এর উপর সংখ্যার ওপর যদি বর্গমূল নয় তাহলে সেগুলো হয় হচ্ছে অমূলদ সংখ্যা, আর পূর্ণবর্গ সংখ্যার উপর যদি রুট বা বর্গমূল নেওয়া হয় তাহলে সেগুলো হয় মূলদ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যাগুলো আগে সেগুলো আমরা একটু যদি দেখি, তাহলে 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4-এর পরে কত? 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। কারণ 1-এর ওপর রুট করলে দেখো 1-এর ওপর রুট করলে 1 হয়ে যায়, 4-এর ওপর রুট করলে কিন্তু 2 হয়ে যায়, পূর্ণ সংখ্যা হচ্ছে। এই কারণে 9-এর ওপর রুট করলে কিন্তু 3 হয়ে যায়, এই কারণে এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। তারপরে কত আছে? 9-এর পরে দেখো 3 গুণ করলে কিন্তু 9 হয়, তাহলে আবার কত? 4 গুণ করলে কত হয়? তাহলে 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। 5 গুণ করলে কত হয়? 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাগুলো বাদ দিয়ে যেগুলোর ওপরেই রুট থাকবে সেগুলো হচ্ছে, এই সংখ্যাগুলো বাদ দিয়ে সেগুলো হচ্ছে অমূলদ, আর এগুলোর ওপরে রুট দেওয়া থাকলে এগুলো মূলদ হবে। এই সংখ্যাগুলোর ওপরে রুট দেওয়া থাকলে তাহলে সেগুলো মূলদ হবে। 25-এর পরে 36, 36-এর পরে 49, এগুলো মূলদ। তাহলে আসি, দেখো আমাদের 36 আর 9 দেখো আছে, তাহলে ঘ নাম্বারটা আমাদের মূলদ, এটা সঠিক উত্তর। আর দেখো এগুলো পূর্ণবর্গ সংখ্যা, 8-এর ওপর দিলে এগুলো দশমিক। ক্যালকুলেটর যখন এগুলো চাপ দিবা দেখবা দশমিকের পরে অসংখ্য মান আসবে যেগুলো তুমি ধারণা করতে পারবে না, সেই কারণে এগুলো হবে অমূলদ। আমরা ওটাকে আর দেখাচ্ছি না। অনেকে আবার যে 9 নাম্বার যে প্রশ্নটি আছে, অনেকে বলছে যে স্যার এটা তো ভুল উত্তর দিয়েছেন, কেন ভুল হবে একটু দেখে নিই। 0.45, এখানে কিন্তু 4-এর ওপর আবৃত, 5-এর ওপরও আবৃত। নিয়মটা কি? যতগুলো আবৃত থাকবে ততগুলো হরে 9 হবে, তাহলে 9 যদি হয়, এখন আসো ওপরে, তাহলে কি হবে? তাহলে আবৃত উঠে যাবে, দশমিক উঠে যাবে, কত হলো? 45। এখন কাটাকাটি করো দেখি কত হয়, দেখি কাটো, 15 দিয়ে কাটো, কত হয়? 3 কত? 45। আমরা যদি দেখি, আমরা 15 দিয়ে কাটা যাবে, তো এখন আসি দেখি আমরা কত দিয়ে কাটতে পারি। 5 নং 45, 9 দিয়ে কাটতে পারি। দেখো দুটাকে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি, 9 দ্বারা ভাগ করলে এখানে কত হবে? 5 হবে, আর এখানে 9-কে 9, তাহলে 5 ভাগ কত হচ্ছে? 11 হচ্ছে। আমরা দেখো একটু কাটাকাটি করলে কত হচ্ছে? উপরে 5 নিচে 11, তাহলে এটা আমাদের সঠিক উত্তর, 5 ভাগ 11। তাহলে কোথায় আছে? দেখো গ নাম্বারে আমরা কিন্তু দেখতেই পেলাম। তাহলে যতগুলো আবৃত থাকবে ততগুলো 9, দুটার উপরে আবৃত আছে, দুটা 9 হবে। আর যদি সামনে কিছু থাকতো তাহলে বিয়োগ হতো, কিন্তু এখানে বিয়োগ হওয়ার কোনো অপশন নাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 ভাগ 11, 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এবার আসে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখব। দেখো এখানে আসলে আমাদের কিন্তু দেখো x-এর পাওয়ার 3 + 1 ভাগ x-এর পাওয়ার 3 মান বের করতে হবে, তাহলে x + 1 ভাগ, আগে x + 1 ভাগ x এর মান বের করতে হবে। তাহলে x + 1 ভাগ x এর মান কত দেওয়া আছে? হোল স্কোয়ার সমান কত দেওয়া আছে? 3। এখন আসে স্কোয়ার রুটে গেলে অপর পাশে রুট ওভার, এগুলো তোমাকে দ্রুত করতে হবে, এগুলো তুলে দিয়ে আগে তুমি √3 লিখবা, অ্যান্সার আগে তোমার √3 হয়ে যাবে, তোমার এত ক্যালকুলেশন তো ওখানে করার প্রয়োজন নাই। বলে বাম পাশে স্কোয়ার তুলে দিলে x + 1 ভাগ x এর মান √3 হবে। এখন এখানে √3 বসে দাও, সূত্র কি আছে? x + 1 ভাগ x, x-এর পাওয়ার 3 + 1 ভাগ x-এর পাওয়ার 3, এটা সমান কি লিখবো? এই যে এই 3গুলো ব্র্যাকেটের বাইরে দিতে হবে, ব্র্যাকেটের বাইরে 3 চলে গেলে থাকলো কে? x + 1 ভাগ x ভেতরে হবে, এখানে কি চিহ্ন দিছো? প্লাস, তাহলে এখানে মাইনাস দাও, মাইনাস দেওয়ার পরে 3-এর সাথে কি আবারও ব্র্যাকেটে x + 1 ভাগ x লেখো। এটাকে শর্টকাটে যদি লেখো তাহলে n³ লেখা যায় -3n, এটা সূত্র আকারে যদি লেখো তাহলে এটা হচ্ছে সূত্র। n বলতে বোঝানো হচ্ছে যে মানটা আছে তার উপরে কিউব দেবা, -3n হবে। এইভাবে তুমি দ্রুত করতে পারো, এটা হচ্ছে সূত্র। আমরা যদি এই সূত্রতে বসে দিই, আমরা এত কিছু লেখার দরকারই নেই, আমরা শুধু মান বের করে নিয়ে আমরা এই সূত্রতে বসে দিব, তাহলে কত হবে? এখন দেখো n এর মান কত? এখন √3 এর উপর কিউব করলে কি হয়? -3 গুণন √3, তাহলে কত হয়? √3 এর উপর কিউব দিলে একটা 3 -√3 -3 তাহলে কত হচ্ছে? 0। একটা থেকে আগে বিয়োগ করলে 0 হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোথায় সঠিক উত্তর, তাহলে ঘ নাম্বারটি, 10-এর ঘ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। আমরা কিন্তু খ সেটের উত্তর দেখছি। এখন আসি আমরা পরের যে উদ্দীপক আছে সেই উদ্দীপক থেকে কাজ করব আমরা।
11 এবং 12 নম্বর প্রশ্নের উত্তরটা দিব। দেখো কত সহজে এই উদ্দীপকগুলো ভাঙানো যায়। হয়তো বা আমার ক্লাসগুলো যারা দেখেছো তারা কিন্তু সহজে বুঝতে পারবা। দেখো কয় পদে আমরা বলতেছি ইংরেজি অক্ষর, বলে যদি এক পদে ইংরেজি অক্ষর থাকে তাহলে ওই ইংরেজি অক্ষরটি বামে থাকবে, বাকি পদগুলোকে সমানের ডানে লিখতে হবে। 13 লিখলাম, প্লাস কত আছে 2 প্লাস কত √42। এটা কিন্তু মুখস্থের মধ্যে উত্তর, আমি কিন্তু আগে উত্তর বলে দিতে পারবো। এর মান হবে √7 প্লাস √6, আর 1 এর মান হবে √7 মাইনাস √6। কেন আমি তোমাদেরকে একটু পরে বুঝে দিচ্ছি। এখন কি করব, বাম পাশে পাওয়ার কত 2, তাহলে এই যে 13 সংখ্যাটি পূর্ণ সংখ্যা যেটা আছে সেটাকে 2 ভাগ করবা, কেমন পাশাপাশি সংখ্যা যেন হয়। তাহলে 13টাকে 2 ভাগ করলে একটা 60 টাকা, একটা 6 টাকা। আমরা 2√42কে প্রথম অবস্থায় ভাঙানো, শুধু পূর্ণ সংখ্যা যেটা সেটা ভাঙবে, প্লাস 6। এখন 7 6 13 হয়। দেখো 7 আর 6-এর মাঝখানে ব্যবধান কিন্তু 1, বেজোর হলে 1, আর যদি এটা 12 থাকতো আমরা কত লিখতাম, 7 5 লিখতাম। অর্থাৎ বেজোরের ক্ষেত্রে আমাদের 1 ব্যবধান হবে, আর জোরের ক্ষেত্রে আমাদের ব্যবধান হতে হবে 2। তাহলে 7 আর 5 লিখতাম 12 থাকলে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখন বেজোর হলে 1 ডিফারেন্স হবে এই দুটার মাঝখানে। এখন বর্গের সূত্র তৈরি করো। কাউকে স্কোয়ারের ভিতরে লিখলে কী দিয়ে লিখতে হয়, রুট দিয়ে লিখতে হয়। এই বীজগণিতে তুমি রুট দিয়ে লিখতে পারবা। তাহলে √7, কারণ 7টা পূর্ণবর্গ সংখ্যা নয়, 6টাকে রুট দিয়ে লিখতে হবে। এমন আসি সূত্রে 2 2 এর সাথে √7 ইন্টু কত √6, তাহলে এখানে হবে √7 প্লাস কি, বড়টা আগে হয় আর ছোটোটা কিন্তু পরে হয়। কখনো ছোটোটা আগে লিখবে না তোমরা, 7কে সবসময় বড় যেটা সেটা আগে হবে, ছোটোটা সবসময় পরে হবে। এখন আসি কি হলো, বর্গে উভয় সাইডে 2টা গেল, কি হলো, এর মান √7 প্লাস কি √6। এর মান যেহেতু √7 প্লাস √6 হয়, 1 এর মান হবে √7 মাইনাস √6। সেটা আমি একটু তারপরে তোমাদেরকে একটু বের করে দেখাচ্ছি। দেখো তাহলে 1 এর মান কি, 1-এর নিচে আমরা এর মান ছিল √7 প্লাস কত ছিল √6, আমরা তাহলে কি হবে 1-এর নিচে √7 প্লাস কি √6। এখন আমরা কি করব, বড়কে টান দিয়ে এখানে যে চিহ্নটা আছে √7 প্লাস √6, আরেকটা লিখবো আমরা √7 মাইনাস √6। এটা আবার বেশি লেখা হলো নিচে, তাহলে এটা √7 মাইনাস √6 লিখবো। আমি জাস্ট একটু ব্যাখ্যা সহ দেখাচ্ছি তোমাদেরকে। নিচে হবে a² মাইনাস b², তাহলে √7 হবে, এখানে √6 হবে, ওপরে √7 মাইনাস কি হবে √6। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। অর্থাৎ এখানে নিচে 7 বিয়োগ 1 হয়ে যাবে, 7 থেকে 6 বিয়োগ করলে 1 হয়। আমরা অত কিছু আর বিস্তারিত, অর্থাৎ এর মান যা হবে 1 তার বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এর মান যেহেতু এখানে প্লাস, 1 এর মান হবে আর ভিতরে মাইনাস। আমরা অত কিছু কাজ করার সুযোগ নেই, এখন আমরা দেখে নিলাম। এখন আসি তাহলে কোনটা করলাম আমরা, তাহলে 11 নম্বর প্রশ্নের সমাধানটা পেলাম, গ নাম্বার। এবার আসি 12 নাম্বার। এখন আসি a³, তাহলে আমাদের দুটার মানে কিন্তু পেয়েছি। এর মান পেয়েছি হচ্ছে, এখন আমরা যদি এটাকে যোগ করি, দেখো কিউবের মান চাচ্ছে, তাহলে a যোগ 1 এর মান, এখন এর মান কত পাইছিলাম √7 প্লাস √6, আরেকটা পেয়েছিলাম √7 মাইনাস √6। এখন দেখো এই √6 আর √6 কাটা যায় 2√7। এখন যেহেতু 3-এর একটু আগে কিন্তু সূত্র দেখলাম কি, দেখো n³ মাইনাস 3n মাইনাস 3n, তাহলে এখানে কত n³ জায়গায় সূত্রতে বসে দাও 2√7 পাওয়ার দাও 3 বিয়োগ কত 3 গুণন 2√7। এই 2কে ধরবো 8, 7 8 56, √7 হবে। তাহলে 2-এর উপর কিউব দিলে 8, আর √7-এর উপর কিউব দিলে একটা 7, √7 হয়। তাহলে 7 8 56 √7 মাইনাস হচ্ছে 6 √7। 56 থেকে 6টা √7 চলে গেলে হচ্ছে 50টা √7। আমরা দেখতে পাচ্ছি তাহলে খ নাম্বারটি সঠিক উত্তর। এখন আসি, এটাও একটা সূত্র আছে, আমরা পরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, একটি বর্গের দৈর্ঘ্য 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। সহজ একটা সূত্র আছে, আমি যদি তোমাদেরকে বুঝে দিই তাহলে কিন্তু সহজে তোমরা বুঝতে পারবা। সূত্রটা কি বলা হচ্ছে, 2x মাইনাস x² ডিভাইডেড 100 আমরা যদি লিখি তার পার্সেন্ট আমরা দিয়ে দেবো। এটা হচ্ছে কখন বলে, এই সূত্রের সাথে যদি হ্রাস পায় তাহলে মাইনাস হবে, আর যদি কি পায় বৃদ্ধি পায় তাহলে এখানে প্লাস হবে। এখন বসে দাও, এক্সটা বলতে আমরা আসলে এখানে হ্রাস কত পাইছে 10%, এই এক্সের জায়গাতে আমরা 10% 10 বসে দিব। এখন আসি তাহলে 2 গুণন 10, দেখো কত সহজে হবে। তাহলে 10-এর ওপর স্কোয়ার, নিচে কত 100, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বা পার্সেন্ট দিয়ে দাও। এখন আসি 10 দুগুণে কত হয় 20, এখানে 10-এর উপর স্কোয়ার করলে হয় 100, 100 থেকে 100 কাটাকাটি করলে কত হয় 1, তাহলে 20-এর থেকে 1 বাদ দিলে কত হয় 19%, তাহলে পার্সেন্ট আমরা 19% পেয়ে যাচ্ছি। আবার যদি যোগ হতো 10% বৃদ্ধি পেত তাহলে এখানে যোগ হতো, তাহলে যোগ দিতাম কত হচ্ছে আমাদের, কত হচ্ছে 20 আর 1 21% হতো। তাহলে বৃদ্ধি পেলে 21 আর হ্রাস পেলে হয় 19%। আমরা দেখে নিলাম, দেখো কত সহজে কিন্তু হচ্ছে। এখন আসি আমরা কত, তাহলে 19%, ক নাম্বারটি সঠিক উত্তর 13-র ক। এবার আসি 14 নাম্বার প্রশ্ন, আমরা যদি সমাধানটা দেখি, দেখো লগ কত আছে, একটু যদি লগ x পাওয়ার কত 16 সমান সমান কিন্তু কত আছে 2। এখানে একটা অল্টারনেট হয় এবং মাঝখান থেকে লগটা সামনে থেকে পেছন থেকে উঠে যাবে, তাহলে কি হবে বলে x-এর ওপরে এই 2টা স্থানান্তরিত হবে, তাহলে 16-র স্থানটা 2 দখল করবে, আর এই 16টা ওই 2-এর স্থানে চলে যাবে এবং মাঝখান থেকে লগটা আর থাকবে না। এখন x-এর ওপরে কত আছে 2,
এক্সের উপর 2, এখানে কার উপরে 2 দেওয়া যায় দেখো তো, 4-এর উপরে 2 দিলে কিন্তু 16 হয়। তাহলে দেখো এই 2 আমরা যদি বাদ দিই তাহলে x = 4 আমরা দেখতে পাচ্ছি। তাহলে 14 নম্বর হচ্ছে গ নাম্বারটি সঠিক উত্তর, 14 গ। এবার আসি আমরা 15 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 15 নম্বর প্রশ্ন আমাদের কি আছে, এই 15 নম্বরের পরে কিন্তু আমাদের পরের পৃষ্ঠাতে আছে। তাহলে আবারও প্রশ্নটাকে আমরা পরের পৃষ্ঠাতে নিয়ে যাব। এখন আসি দেখি আমরা তাহলে 15 নম্বর প্রশ্নতে কি আছে। ধরি a অনুপাত 3 = b অনুপাত কত, b ভাগ 4, অর্থাৎ a ভাগ 3, b ভাগ 4, c ভাগ কত, c ভাগ হচ্ছে 5, c ভাগ 5। আমরা কিন্তু আগে বলতে পারি 3 4 5 হবে, অনুপাত 3 4 5, এখানে কিন্তু 5 আছে। এখন আসি সমান আমরা একটু কে ধরবো। তাহলে কি হচ্ছে দেখো তো, a ভাগ 3 সমানও কে, আবার কি b ভাগ 4 সমানও কে, আবার c ভাগ 5 সমানও কিন্তু আমরা কে লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে এখন আসি দেখো, তাহলে কি হচ্ছে a = 3 কে, তারপরে b সমান কত হচ্ছে 4 কে, c সমান কত হচ্ছে, c সমান হচ্ছে 5 কে। এখন যদি আমরা তাহলে a অনুপাত b অনুপাত c লিখি তাহলে কত হচ্ছে 3 কে অনুপাত কত 4 কে অনুপাত কত 5 কে। এখন যেহেতু আমরা কে এর মান যদি 1 ধরি তাহলে কত হবে 3 4 5 অনুপাতে, যেহেতু প্রত্যেকটাতে কি আছে আমরা কে বাদ দিয়ে লিখতে পারি। তাহলে 3 4 5 হবে আমাদের সঠিক উত্তর। 15 নম্বরের খ আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর। এখন আমরা এই প্রশ্নটিকে এখন আমরা যেহেতু পরের পৃষ্ঠাতে যাব, আমরা একটু এখন প্রশ্নটাকে দেখো, আমরা একটু আমরা এবার 16 থেকে আমাদের দেখতে হবে। যাই হোক, আমরা 16 নম্বর প্রশ্ন দেখো, এই ক্ষেত্রে আমাদের 16 নম্বরের উত্তরটা কি হবে। এখন 16 নম্বরের উত্তরটা দেখব। এখন আসি 16 নম্বর বলা আছে √16 নম্বর। 15 নম্বর আমরা উত্তরটা দেখে নিলাম 2x - 7। এই ক্ষেত্রে আমাদের সবসময় দেখবে যে ফাঁকা সেট হবে, উত্তরটা ফাঁকা সেট হবে। কেন হবে সেটা দেখো, +1 = 0, এই যে 2x - 7 = -1, কোনো বর্গমূলের মান যদি ঋণাত্মক হয় তার কোনো সমাধান সেট নেই, অর্থাৎ ফাঁকা সেট হবে। তার মানে ক নাম্বারটা সঠিক উত্তর, এটা একটা সূত্র। তাহলে সেই ক্ষেত্রে এখন আসি আমরা পরের প্রশ্নটা দেখব। 17 নম্বর প্রশ্ন আমাদের কি আছে, সেই 17 নম্বর প্রশ্নটার সমাধানটা দেখব। এখন 17 নম্বর আছে কি 3x + y = 18, আরেকটা কি আছে x - y = কত আছে 2। এখন দেখো x এর সহগ ডিভাইডেড আমাদের কত, x এর সহগ কত, আমাদের x এর সহগ কত 3 ভাগ কত 1, সমান এখানে কত 1 ভাগ -1। যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে নট ইকুয়াল যেহেতু আসছে, তাহলে সেই ক্ষেত্রে পরস্পর সামঞ্জস্য, কিন্তু অনির্ভরশীল। যদি নট হয় তাহলে অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে। তোমাদের এটা কত 12 পয়েন্ট, অর্থাৎ 12.1 অনুশীলনে 12.1, এগুলো কিন্তু একটা চার্ট আছে, ওই চার্টে দেখতে পাবা। যদি প্রথমে যদি নট হয় এক্স এর অনুপাত ডিভাইডেড আমাদের ওয়াই এর অনুপাত যদি সেম না হয়, সমান না হয়, তাহলে কি হবে পরস্পর সামঞ্জস্য হবে, অনির্ভরশীল হবে এবং একটি মাত্র সমাধান আছে। তাহলে পরস্পর নির্ভরশীল লেখা আছে, 2 নাম্বারটা কিন্তু ভুল। তাহলে 1 আর 3 নাম্বারটা সঠিক, তার মানে খ নাম্বারটি সঠিক। এবার আসি অবনতি কোণের মান কত ডিগ্রি হলে 1:3 হবে। আমরা আসি দেখি অবনতি কোণটা আসলে চিত্রের বাইরে থাকে, সমকোণী ত্রিভুজের বাইরে হয়। আমরা অবনতি কোণ কোথায়টা হবে, এখানে হবে। এখন দেখো এখানে অবনতি কোণটা কত ডিগ্রি কথা বলছে, এখানে কত ডিগ্রি হবে সেটা বলছে। এখন এখানে একটা শর্ত দিয়ে এই কোণটাকে ত্রিভুজের ভেতরে নিয়ে আসতে হবে। কি শর্ত, যদি এটাকে বলা হয় একান্তর কোণ, এটাকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণ কী হয়, সমান হয়। অর্থাৎ মাঝখানে যদি কোনো দুটা রেখার যদি ছেদক একটা হয়, তাহলে ছেদক যদি হয়, এখানে এডি যেহেতু ছেদক, তাহলে এই ছেদকটা যেহেতু, তাহলে এই দুই প্রান্তে যে কোণটা উৎপন্ন করে সেই কোণ দুটি সমান। দেখো আমাদের এই চিত্রে যদি আমি এইটুকু মিশে দিই তাহলে এটা একটা কি আমাদের এ বি,
সি, এখানে যদি ডি দিই তাহলে এডি সমান্তরাল বিসি, এসি তাদের ছেদক, তাহলে সুতরাং এই কোণ আর এই কোণ কিন্তু সমান হবে। এখন আসি এই কোণটা আমরা চিত্রের ভেতরে নিয়ে আসলাম, কত ডিগ্রি হবে। এখন ছায়ার দৈর্ঘ্য, এই চিত্রের ছায়া কোনটা, ছায়া হচ্ছে যেটা মাটিতে পড়ে থাকে সেটা হচ্ছে ছায়া, দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য, দেওয়ালের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের দেওয়ালের প্রথমটা বলছে, তাহলে এটা 1 আর এটা কত √3। এখন এটা যদি কোণ ধরো তাহলে এটাকে কোণ ধরলে আমাদের কি হয়, এটা বিপরীত বাহু, কোণের বিপরীত পাশে যে বাহুটি থাকে সেটাকে বলা হয় বিপরীত বাহু, কোণের সাথে যেটা থাকে সন্নিহিত বাহু, বা কোণের বিপরীত পাশে যে বাহুটি থাকে সেটা লম্ব, আর নিচে যেটা থাকে সেটা ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমি ট্যানের ক্ষেত্রে আছে, বা বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু কিন্তু ট্যানের ক্ষেত্রে আছে। তাহলে tan 1 ভাগ √3-তে কত আছে, tan 1 ভাগ কত ডিগ্রিতে √3, তার মানে tan 30 ডিগ্রিতে আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা হবে 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা তাহলে উত্তরটা পেয়ে গেলাম, কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি হবে। তাহলে 18 ক নাম্বারটি সঠিক উত্তর। এবার একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি হয় ক্ষেত্রফল হবে √3 ভাগ 4 বাহু স্কোয়ার, তাহলে এটা সমান কত, সমান হচ্ছে 4√3 দেওয়া আছে, ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, এটাও ক্ষেত্রফল, যেটা দেওয়া আছে সেটাও ক্ষেত্রফল। এখান থেকে বলছে বাহুর দৈর্ঘ্য কত, এর মানটা বের করতে হবে। এখন এ স্কোয়ারকে রাখলাম, এই 4টা যায় কী হবে, 4 গুণন √3 গুণন 4, এই √3টা নিচে যাবে, তাহলে √3 কাটে গেল, তাহলে কত হয় 16, 16-র ওপর রুট করলে কিন্তু 4 হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 4 হবে, অর্থাৎ 19-এর গ নাম্বারটি সঠিক উত্তর। সেক এখন দেখো, আমরা কিন্তু আসলে তোমাদেরকে হয়তো সময় লাগিচ্ছে, আসলে ব্যাখ্যা সহ বুঝতে গেলে তো অবশ্যই সময় দিতেই হবে। 30টা প্রশ্ন সাধারণত আমাদের অনেক সময় লাগে ব্যাখ্যা সহ বোঝাতে গেলে, আমরা 1-1 ঘন্টা হয়তো ক্লাসও নিতে হয়। সেক থিটা সমান 2 হলে ট্যান থিটা সমান কত। প্রিয় শিক্ষার্থীরা, সেক থিটার বাংলা কি বলা হচ্ছে, অর্থাৎ কজের যে বাংলা আছে তারই বাংলাটি উল্টে দিলে, অর্থাৎ এর নিচে কিন্তু 1 আছে, তাহলে এখন যদি আমরা জানি, দেখো কজের বাংলাকে আমরা যদি উল্টে দিই তাহলে সেকের বাংলা হয়। চিত্রতে আমরা যদি এখন প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা বাকি মানটাও কিন্তু আমরা পেয়ে যাব। চিত্রতে যেতে হবে, যখনই একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেবা তখন কিন্তু আসলে এটা থিটা কোণ, এটা যদি কজে, এখন আসি দেখো, আমরা যদি এটার নিচে কত আছে এই মানটাকে যদি উল্টে দিই তাহলে কিন্তু সেক সমান কি হয়, 1 ভাগ কস লেখা যায়, কস থিটা লেখা যায়, সমান কত 2 লিখলাম। এখন কস যদি আর নিচে কি আছে 1, কস যদি উপরে ওঠে তাহলে কি হবে, তাহলে সেই ক্ষেত্রে এই 1টা উপরে উঠবে, তাহলে কস থিটা সমান কত, কস থিটা সমান হচ্ছে হাফ। এখন কস থিটা, তাহলে কস থিটা তুমি সেকের জন্য বসাতে পারো, সমস্যা নেই। কসের জন্য কি, এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু আর এই দুইটা হচ্ছে আমাদের অধিভুজ, তাহলে বিপরীত বাহু কি হচ্ছে ভূমি ভাগ অধিভুজ, তাহলে এটা পেলাম। এখন আমাদের এটা কত হবে, আমরা কিন্তু কিছু মান ত্রিকোণমিতিক অনুপাতে তোমাদের মুখস্থর মতো বলছিলাম যে এটা √3 হবে, 1√3 আর এটা 2 হবে। এখন বলতে ট্যান থিটা এর মান কত, ট্যান থিটার মান দেখো আমাদের বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, তার মানে এটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব ভাগ ভূমি, আমরা যেটাই বলি না কেন, তাহলে √3 ভাগ 1 মানে নিচের 1 লেখা লাগবে না, অ্যান্সার হবে √3, অর্থাৎ 20-এর হচ্ছে গ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি আমরা, দেখো 21 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। তার মানে যদি কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেয় তাহলে তোমরা চিত্রতে চলে যাবা। 21 নাম্বার প্রশ্ন, বৃত্তটা আমি এখানে একটু দাগায় নিলাম, একটু যাই হোক যেভাবে হোক না কেন আমরা একটু বুঝতে পারলেই হলো। এখন তোমাদেরকে একটু বুঝাচ্ছি, এখানে কিন্তু দুইটা বাহুর কথা সেম বলা হচ্ছে, এখানে পিটা আর PM আর হচ্ছে PN, এই দুটা বাহু কিন্তু সমান। এখন কেন্দ্র হচ্ছে আমাদের এটা, এখন কেন্দ্র থেকে যেহেতু, তার মানে কি এই কোণ দুটো কিন্তু সমান ভাগে বিভক্ত হয়েছে, তার মানে কোণ দুটো কিন্তু এই পাশে যতটুকু আছে ততটুকু এই পাশেও আছে, দুইটা বিভক্ত আছে কোণ দুটা, যেহেতু এই দুটো বাহু সমান তার মানে মাঝখান দিয়ে একটা কোণ গেছে, কেন্দ্র বিন্দুতে যায় যেহেতু প্রবেশ করেছে, তার মানে এই দুটা বাহু সমান, এবং তাহলে এই পাশের কোণ আর এই পাশের কোণও সমান হবে। এখন কথা হলো এখানে যেটা দেওয়া আছে কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি দেওয়া আছে, 108 ডিগ্রি, এটা যদি কেন্দ্র কোণ হয় এটা হয় বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ আমাদের এই বৃত্তস্থ কোণের ডাবল হয়, তাহলে 108 যদি এটা হয় তার অর্ধেক হবে, এটা 108-এর অর্ধেক কত, 2 দিয়ে ভাগ করলে কত 5, 54 ডিগ্রি হবে। তারই মধ্যে এটা যদি 54, পুরোটা যদি 54 হয় এটা কত হবে 27, 27, 54, তাহলে 2 ভাগ হয়ে যাবে, তাহলে 27, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা উত্তর পাচ্ছি ঘ। দেখো আমরা উত্তর কিন্তু, তাহলে ঘ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। 21 নাম্বার। 22 নাম্বার, বৃত্তের ব্যাস, বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করে, একটা বৃত্তকে, একটা ব্যাস মানে কি বৃত্তের, তাহলে এই যে এই প্রান্ত থেকে একটা বৃত্তের ব্যাস কয়টা জায়গায় কয়টা বিন্দুতে ছেদ করে, ব্যাস 2টা বিন্দুতে ছেদ করে, তাহলে সেই ক্ষেত্রে 22-এর হবে খ। এবার আসি আমরা 23 নম্বর, 5% হার সরল মুনাফায় 750 টাকা 4 বছরের মুনাফা কত, মুনাফার সূত্র আই সমান PRN, আই সমান PRN।
এখন পির মান কত দেখো আমাদের কত 750 গুণন আর এর মান কত 5%, 5/100 গুণন এন কত আমাদের 4। এখন যদি এই শূন্য কাটি 5 দুগুণে কত হয় 5 দুগুণে 2, 2 দিয়ে কাটলে কত হয় 2, 75 দুগুণে 150। তো সেক্ষেত্রে আনসার হবে 150, অর্থাৎ ঘ নাম্বারটি সঠিক উত্তর। সরল মুনাফার সূত্র I = P/R এটা সঠিক, চক্রবৃদ্ধি এটাও সঠিক, P1 + R⁴ এটাও সঠিক, কিন্তু 3 নাম্বারটা এটা কিন্তু নয়। এ সমান কি আছে আমরা জানি I + P। এটাকে বলা হয় টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ মুনাফা আসল। এখানে মুনাফাকে আয় দ্বারা এবং আসলকে পি দ্বারা I + P হবে। তাহলে এখানে আয়ের মান যদি বসাও তাহলে কি হয় I = P/R হয়, যা এখানে কিন্তু সঠিক নয়। তাহলে 1 আর 2 সঠিক, অর্থাৎ সেই ক্ষেত্রে ক নাম্বারটা সঠিক, 3 নাম্বারটা ভুল। এবার আসি আমরা যে আরেকটা আছে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ নিয়ে কিন্তু আরেকটা আছে, একটু আগে দেখলাম কিন্তু কেন্দ্রস্থ কোণ কিন্তু ডাবল হয়ে থাকে বৃত্তস্থ কোণের চাইতে ডাবল হয়ে থাকে, আর কেন্দ্রস্থ কোণের চাইতে বৃত্তস্থ কোণ কিন্তু অর্ধেক হয়ে থাকে। তাহলে এখন আসি কোনো বৃত্তের ওপরে যদি কোনো স্পর্শক অঙ্কন করা হয়, কোনো বৃত্তে যদি স্পর্শক অঙ্কন করা হয় তাহলে ওই স্পর্শকটা ওই বৃত্তের ব্যাসার্ধের ওপরে লম্ব হয়, তাহলে এখন বলা হচ্ছে তাহলে কি হবে, তাহলে যদি আমরা এখান থেকে এই প্রান্ত থেকে বৃত্তটা স্পর্শক আঁকানো হয়েছে, তে যাই হোক আমি এই পাশে থেকে এই স্পর্শকটা দাগানোর চেষ্টা করেছি, তাহলে সেই ক্ষেত্রে দেখো এই স্পর্শক এই যে ব্যাসার্ধ যেটা আছে, ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে এই যে স্পর্শ করলো সেই যে দূরত্ব, এই দূরত্বকে বোঝানো হচ্ছে, তাহলে এটা লম্ব হয়। তাহলে কি বলা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের ওপরে এটা লম্ব। তার মানে এখানে যদি আমাদের কি আছে দেখো চিত্রেতে আমরা দেখতে পাচ্ছি এখানে এ দেওয়া আছে, এখানে পি দেওয়া আছে, এখানে বি দেওয়া আছে, এখানে সি দেওয়া আছে, তাহলে এসির ওপরে তাহলে পি এ লম্ব এসি, তার মানে কি কত ডিগ্রি হবে লম্ব হলে 90 ডিগ্রি, তাহলে বোঝানো যাচ্ছে 25 গ হবে সঠিক উত্তর। এবার আসি ADB = 60 ডিগ্রি। এখন দেখো আমরা এবার বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের আলোচনা আছে, আমরা এবার সেটা দেখব। দেখো ABC এখান থেকে গেছে এইদিকে, এটা এখন আসো, এখন আমরা দেখব এটাকে কেন্দ্রস্থ কোণ, এখন আমরা এটা কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। এখন বলা হচ্ছে কোণ ADB সমান কত 60 ডিগ্রি, এটা যদি 60 হয় তাহলে এটা 120 হবে, এটা বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর ডাবল হবে 120। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোণ ACB সমান কত হবে 120 ডিগ্রি, খ নম্বরটি সঠিক উত্তর। cos 12/13 হলে সাইন, আমি আগে উত্তর দিতে পারবো, দেখো 12/13 হলে আরেকটা 5 হবে, তাহলে সাইন হচ্ছে 5/13 হবে, 5/13 হবে। তারপরে দেখি আমরা একটু করে দেখি, দেখো 27 নম্বর কীভাবে আমরা দ্রুত করবো। দেখো কোনো বাহুর দৈর্ঘ্য যদি 12 আর 13 হয় তাহলে দেখো 12 আর 13 কোথায় বসবে সেই অনুযায়ী দেখো আমাদের চিত্রতে নামকরণ করো, এটা এ, এটা বি, এটা সি, সেকেন্ড কজের সাথে কি আছে, কজের সাথে এ আছে, তার মানে কোনটা, এটাকে ধরো, কাকে ধরতে বলতেছে, কজ বলতেছে একে ধরলাম, এটা কি বাহু, কজের কোণের বিপরীত পাশে যেটা থাকে বিপরীত বাহু, বা এটাকে আমরা লম্ব বা বিপরীত বাহু বলবো, এটা সন্নিহিত বাহু ভূমি, এটা ভূমি, তাহলে ভূমি ভাগ অতিভুজ, তাহলে এখানে 12 বসবে, অতিভুজের ঘরে 13 বসবে, 5 12 13 হয়, তাহলে একটা 12 একটা 13, অর্থাৎ এটা 5 হবে। কেন এই 13 স্কোয়ার করলে 169, তার থেকে 144 বিয়োগ করলে হয় হচ্ছে কত 25, 169 144 বিয়োগ করলে 25 হয়, 25-এর উপর রুট করলে 5 হয়, এই বাহুটা 5 হবে। এখন আসি কার মান বের করতে বলছে, সাইন, তাহলে কি বিপরীত বাহু ভাগ অতিভুজ, তাহলে 5/13 বিপরীত বাহু অতিভুজ, বা কি বলা হয় লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব ভাগ অতিভুজ, তাহলে সাইনের বাংলা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। অর্থাৎ আমাদের যে সূত্র আছে, অনেক সময় সূত্র দিয়ে কাজ করি আমরা, কি সাগরের লবণ আছে, আমরা কিন্তু আর লম্বভূমিতে পড়াই না, কারণ কি আসলে আমাদের বিপরীত বাহু চিন্তা অনেক সুবিধা, সেই কারণে কোন যে পাশে থাকে তার বিপরীত পাশে যে বাহু, সেই বাহু দিয়ে পড়া আসলে বিপরীত বাহু ভাগ অতিভুজ, 5/13 হবে। আমরা কিন্তু আগে উত্তরটা দিয়ে দিয়েছি 5/13 হবে। তো সেক্ষেত্রে সাইনের সমান হবে হচ্ছে 5/13, তার মানে ঘ নম্বরটি সঠিক উত্তর। এবার সেকে -tan এর মান যা হবে, মাইনাসের মান যা হবে, প্লাসের মানটা তার বিপরীত চিহ্ন হয়, উল্টে যায়। আমরা ব্যাখ্যা সহ যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র কি, সেকে স্কোয়ার আলফা মাইনাস tan স্কোয়ার আলফা সমান কত হাফ। এখন আসি এ স্কোয়ার, এটা সমান হচ্ছে, এটা সমান 1, এটা সূত্র, এটাতে কি হয় সেকে +tan এ, আরেকটা হয় সেকে -tan এ। আমরা কোনটার মান দেওয়া আছে, মাইনাসের মান হাফ দেওয়া আছে, এই হাফটা যদি ওই পাশে পাওয়া যায়
পার করে দেওয়া যায় তাহলে ওটা কি হবে, দুইটা উপরে উঠবে একটা নিচে নামবে, তার মানে বোঝানো হচ্ছে উল্টে দিলে হয়ে যায়, প্লাসের ক্ষেত্রে উল্টে যায়। আমরা তার ক্ষেত্রে পাচ্ছি কোনটা, +2, ঘ নম্বরটি, 28-এর ঘ নম্বরটি সঠিক উত্তর। এবার এসে আমরা 29 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 29 নাম্বার আমরা কিন্তু বলে দিছি মাইনাসের যা হবে প্লাসের মানটা তার বিপরীত উল্টে দিলে হবে, এই মানটাকে হাফকে উল্টে দিলে উপরে 2 নিচে 1 হয়, নিচে 1 লেখা লাগে না, সেই ক্ষেত্রে 2 হয়। এবার আসি দেখো এটা 18, এখন 45 ডিগ্রি যদি কোণ হয়, কোনো ত্রিভুজের যদি 45 ডিগ্রি কোণ হয় তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু সমান হয়, তাহলে এটা 18 মিটার আছে থাক। এবার এসে অনেকে বলছে স্যার এই উত্তরটা ভুল দিয়েছেন, আসলে দেখি আমাদের চোখ অনেক সময় হয়তো চোখের দেখা ভুলও হতে পারে, সেই ক্ষেত্রে একটু দেখি ক্যালকুলেশন আমরা হয়তো অতি দ্রুত করেছি যার কারণে হয়তো বা একটু সমস্যা হতে পারে, আমরা বলতে পারি না যে ভুল হবেই না, ভুল হতে পারে, একটু দেখি। তারপরে এটা যদি 45 হয়, দেখো এটা কিন্তু 90 ডিগ্রি, কারণ একটা ত্রিভুজের কত ডিগ্রি কোণ থাকে, 100, টোটালে 180 ডিগ্রি, তার মধ্যে এটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি 45 হয়, বলো তো এটা কত হবে, 45, আর 45 হলে এই বাহু আর এই বাহু সমান হবে, সমদ্বি বাহু সমকোণী ত্রিভুজ হয়। এখন আসি তাহলে এই বাহু আর এই বাহুকে আমরা কি পি কিউ যদি ধরি, আমাদের বের করতে হবে কি পি কিউ, এটা যদি পি কিউ হয় এটা কি এপি পি কিউ স্কোয়ার যোগ এপি স্কোয়ার, এপি স্কোয়ারের জায়গাতে আমরা কি লিখতে পারি, পি কিউ লিখতে পারি, যে এই বাহু সমান, তাহলে পি কিউ আমরা এপি লিখবই না, যেহেতু পি কিউ এর মান বের করতে হবে, পি কিউ স্কোয়ার সমান সমান 18 স্কোয়ার। দেখি আসলে কত হয়, আসলে ভুল হতে পারে, তাহলে পি কিউ কয়টা হলো 2 পি কিউ স্কোয়ার, 2 পি কিউ স্কোয়ার সমান 18 স্কোয়ার করলে কত হয়, 18 গুণন 18 দেখিনি একটু, 18 গুণন 18, 18 স্কোয়ার মানে 18, 324, আসলে বলতে পারছি না, আমাদের ভুলও হতে পারে, দেখে নিই একটু। 324 ভাগ 2, 324 2 দ্বারা আগে ভাগ করে নিব, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হয়, ভাগ 2, 162 আমাদের আসছে 2 দ্বারা ভাগ করলে, তার মানে পি স্কোয়ার পি কিউ সমান সমান পি কিউ স্কোয়ার সমান সমান আমাদের দেখো কত 162, আমরা 1 6 2 162, এবার 162 কে রুট করলে কত হয় সেটা একটু দেখে নিই আমরা, পি কিউ স্কোয়ার, তাহলে রুট করলে 162কে আমরা যদি একটু ভাঙ্গাই 324, তাহলে তাকে 2 দ্বারা ভাগ করা হলো। এখন আসি আমরা, বা এখানে একটু 18কে আমরা 2 বার গুণ দিয়ে লিখতে পারতাম, দেখো আমরা একটু শর্টকাটে যদি করি তাহলে কিভাবে করা যায়, দেখো 18 গুণন 18 লিখতে পারি, 18 গুণন 18 লিখতে পারি, এই 2কে পার করে দিলে দেখো আমাদের কত হয়, 2টা পার হয়ে গেলে কত হবে, 2টা পার হয়ে গেলে নিচে যাবে। এখন আসি 2টা যদি আমি 18 কাটি তাহলে কত হবে, 9 হবে, তাহলে 9, এবার এই যে এ পাশে 2 কিন্তু চলে গেছে, তাহলে এ পাশে কি হচ্ছে এখন রুট আবার হবে, তাহলে 18 গুণন 9 তাহলে কত হবে, তাহলে পি কিউ স্কোয়ার সমান সমান এ পাশে কত হলো 18 গুণন কত হলো 9। এখন আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে এখন দেখো রুট করলে কি হয়, তাহলে দেখো আমরা যদি 18, তাহলে 9-এর জন্য কিন্তু রুটের বাইরে 3 আসতে পারে, আরও দেখি আমাদের কত আসে সেটা একটু যদি দেখি, দেখো আমরা যদি তাহলে 18 গুণন কত স্কোয়ার তুলে দিলাম, তাহলে পি কিউ সমান সমান অপর পাশে কী হবে, রুট আবার হবে, তাহলে 18 গুণন 9। এখন দেখো আমরা যদি আরও ভাঙ্গাই, 18কে আবারও ভাঙ্গালে 9 2 18, তাহলে এখানে 2 গুণন 9 গুণন 9, তাহলে কার জোড়া, 9-এর জোড়া, তাহলে 9 একটা 9 বের হবে, তাহলে 9√2 আমরা দেখতে পাচ্ছি খ নাম্বারই তো সঠিক উত্তর হয়। তাহলে এর আগেও কিন্তু আমরা খ নাম্বারই দিয়েছি, দেখো 2টা 9-এর পরিবর্তে কিন্তু একটা 9 হয়, 18 ভাঙালে কত, 9 2 18, তাহলে 9-এর জোড়া 9 বের হলো, দেখো 9√2 হবে, তাহলে আমরা খ নাম্বারটি সঠিক উত্তর। কতটি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়, সেটা আসলে 5টা স্বতন্ত্র উপাত্ত থাকলে আমাদের, তাহলে 30-এ ক নাম্বারটি সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু সারা বাংলাদেশে এই অনিয়মিতদের জন্য কিন্তু একটি প্রশ্নই হয়েছে, আমরা বিভিন্ন বোর্ডে কিন্তু তারা অনেকে কমেন্টে বলছে স্যার একই তো প্রশ্ন, আমাদেরটাও তো একই দেখেছি, সেই কারণে আমরা ধরে নিয়েছি সারা বাংলাদেশে একটি প্রশ্নের মাধ্যমে কিন্তু তোমাদের পুরাতন সিলেবাসের পরীক্ষা হয়েছে, তাই আমরা খ সেটের আজকে কিন্তু সমাধানটা দেখলাম। গত ক্লাসে কিন্তু আমরা ক নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা খ নাম্বারের সমাধান, অনেকে বলছে স্যার খ নাম্বারটা একটু দিয়ে, তো খ নাম্বারের ব্যাখ্যা সহ তোমাদেরকে দিয়ে দিলাম। তাহলে এখন তোমাদের আর কিন্তু অপশন কিন্তু তোমরা আর বলতে পারবে না যে স্যার এটা ভুল হয়েছে, আমরা ব্যাখ্যা সহ একটু দেখে নিয়ে আমরা বুঝে পরবর্তী পরীক্ষার জন্য আমরা অবশ্যই প্রস্তুতি নিব। আমাদের অনলাইনেও ক্লাস চলবে, তোমরা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।